আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ সরকারের ছায়া দেখা যাচ্ছে বলে বিএনপির মন্তব্য, দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগ। আঠারো দিনের চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেলেন খালেদা জিয়া, তারেক রহমানের বাসায় থেকে পরবর্তী চিকিৎসা। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানালেন উপদেষ্টা মাহফুজ আলম, আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেয়া হবে না মন্তব্য। উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের পাশে থাকতে ইইউ-এর প্রতিশ্রুতি, ভৌগোলিক কারণেই বাংলাদেশে বিনিয়োগে গুরুত্বারোপ। পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে অংশগ্রহণের আহ্বান, টেকসই অভিযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে তাগিদ। এবং দক্ষিণাঞ্চল থেকে চুইঝালের স্বাদ ছড়িয়ে পড়ছে সারা দেশে, বাণিজ্যিক চাষে তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ সরকারের ছায়া দেখা যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, সরকারের সাথে সখ্য কাজে লাগিয়ে অনেকেই বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেয়ায় কোকোর মৃত্যু হয়েছে। 1/11-এর সময় যে নিপীড়ন চালানো হয়েছিল, তার উপর যে বর্বর অত্যাচার করা হয়েছিল, তাতেই সে হৃদরোগে আক্রান্ত হয়। শেখ হাসিনার টার্গেট তো শুধু বেগম খালেদা জিয়া নয়, একজন নয়, টার্গেট গোটা জিয়া পরিবার। বর্তমান সরকারকে 1/11 সরকারের ছায়া মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন রিজভী। সংস্কার নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে, মনে হচ্ছে যে আমরা যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমরা বোধহয় কিছুই বুঝি না। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, রাজনীতিবিদদের উদ্বেগ বাড়ানো উচিত হবে না। খুব তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা যে সরকারই আসুক, একটা সুন্দর সরকার আমরা পাবো। বাংলাদেশের মানবাধিকার ফিরে আসবে, যেটা শহীদ জিয়া করেছিলেন, যেটা বেগম জিয়া করেছিলেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আলোচনায় দ্রুত নির্বাচন দিয়ে মানবাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় রাত ৩:৩০টায় খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান বাসায় নিয়ে যান। ফয়সাল আহমেদের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে 18 দিন চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি হাসপাতাল থেকে রিলিজ পেলেন। বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেবেন। সেখানে তিনি চিকিৎসকদের পরামর্শে এবং ডাক্তার প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন বলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান। ডাক্তাররাও পরামর্শ দিয়েছে বাসায় গেলে আরো মেন্টালি মোর রিল্যাক্স থাকবেন। উনি খুব হাসি খুশি এবং উনি যাওয়ার সময় আপনাদের সবাইকে দোয়া করতে বলেছেন
এবং যাতে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এবং আমাদের বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। এশার নামাজের পর আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেনের জামে মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেন তারেক রহমান। আমি যেমন অনুরোধ করব আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্য তার আত্মার জন্য দোয়া করার জন্য সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে দোয়া করব। বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু মানুষ দল মত নির্বিশেষে বহু মানুষ শহীদ হয়ে প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছিল পালিয়ে যাওয়ার যে স্বৈরাচার, তারা 30,000-এর মতন মানুষ বিভিন্নভাবে ইনজোর্ডদের জখম হয়ে। আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। লন্ডনের স্থানীয় সময় রাত 9:32 তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে দি লন্ডন ক্লিনিক ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। বেগম জিয়া পুত্রের বাসায় অবস্থান করলেও তার চিকিৎসা অপরিবর্তিত থাকবে। লন্ডনের স্থানীয় সময় রাত 9:32 তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে দি লন্ডন ক্লিনিক ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। বেগম জিয়া পুত্রের বাসায় অবস্থান করলেও তার চিকিৎসা অপরিবর্তিত থাকবে। লন্ডনের স্থানীয় সময় 9:32 এই হাসপাতালটি ত্যাগ করে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় ফিরে যান। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমিন হোসেন, চ্যানেল আই, লন্ডন। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় তিনি বলেন, তা না হলে জনগণ তাদের অধিকার পাবে না। নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়। সে সময় পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার পূর্ব বেঙ্গালুরুর কালকেরে লেক এলাকায় 28 বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বেঙ্গালুরু পুলিশের পূর্বাঞ্চলীয় উপ পুলিশ কমিশনার ডি দেব রেজা জানিয়েছেন, ওই নারীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় এবং ভারী পাথর দিয়ে আঘাত করে পরিচয় নষ্টের চেষ্টা করা হয়। বাংলাদেশি ওই নারীর 3 সন্তান রয়েছে। তার স্বামী একজন নগর পরিচ্ছন্নতা কর্মী। বেঙ্গালুরু পুলিশ বলেছে, হত্যার শিকার নারী ভারতে অবৈধভাবে 6 বছর ধরে অবস্থান করছিলেন এবং গৃহপরিচারিকা হিসেবে বাসাবাড়িতে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে তিনি অন্য গৃহপরিচারিকার কাছ থেকে কাজ থাকার কথা বলে বিদায় নেন এবং আর বাসায় ফেরেননি। পুলিশের ধারণা, পরিচিত কারো সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নারী এবং হত্যার পর সেই ব্যক্তি ব্যাগ থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় নির্যাতন ও হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। হত্যার শিকার নারীর কোনো পাসপোর্ট নেই, তবে তার স্বামীর পাসপোর্ট আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে আহত কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ কৃষক হাবিল ভোর 4:30টার দিকে গম খেতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। হাবিলের স্বজনরা জানান, বিএসএফের শট গানের গুলি ছুঁড়লে তার পিঠে লাগে। স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সকাল 11:30টায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে হয়। চিকিৎসকরা জানান, হাবিলের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশের সাথে আছে ইউরোপ। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশ হলেও পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধান মাইকেল মিলার।
আর এক্ষেত্রে ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা ইউরোচ্যাম ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি। চেম্বারটির সভাপতি স্পেনের উদ্যোক্তা নুরিয়া লোপেজ বলেছেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই কারণেই এশিয়ায় শক্তিশালী উপস্থিতি চায় ইউরোপ। ভৌগোলিক কারণেই বাংলাদেশ হতে পারে তাদের বিনিয়োগ গন্তব্য। রিজভী নেওয়াজের রিপোর্ট। গত মাসে ঢাকায় উদ্বোধন হলো ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ইউরোচ্যামের। র্যাডিসন ব্লু হোটেলে আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ভিডিও বার্তা দেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ববাসীর কাছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প বলতে চান চেম্বারের উদ্যোক্তারা। When we come to Bangladesh, we don't bring only capital in here. We also bring good governance. We can increase the foreign investment in here. The chamber can also be branding Bangladesh. Asia is a very important stakeholder also in the politics and economics of the world nowadays. So we have to be more strong in here. ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউরোপের বিজনেসগুলোর সাথে কিভাবে কন্টিনিউ আমরা এঙ্গেজ হতে পারি so that they can extend the GSP or GSP plus benefit for বাংলাদেশ। আমাদের যারা কাউন্টার পার্ট আছে ইউরোপে অথবা আমেরিকায়, তাদেরকে বাংলাদেশ সম্পর্কে রাইট পিকচারটা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। বেসরকারি খাত এবং সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা বলেন ইউরোচ্যামের অন্যতম পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। Eurocham for us is a platform to bring European businesses present and investing in Bangladesh together and to talk to the European Union delegation, me and my colleagues, so that we can identify what are the obstacles to greater foreign direct investment and more commercial ties between the European Union and Bangladesh. ঢাকায় ইউরোচ্যামের নতুন যাত্রা হলেও কমপক্ষে ৫৫টি দেশে চেম্বারটির উপস্থিতি রয়েছে। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 2024-এর চেতনায় ঐক্যবদ্ধভাবে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিকল্প নেই। কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প 2025-এ বক্তারা টেকসই অভিযাত্রা নিশ্চিতে দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার থেকে আব্দুল করিমের ক্যামেরায় সরোয়ার আজম মানিককে সঙ্গে নিয়ে আলিম আল রাজির রিপোর্ট। দখল দূষণে ধরিত্রী যখন জেরবার, তখন বিশ্বজুড়ে পরিবেশ প্রতিবেশ রক্ষায় নিরলস কাজ করছে অসংখ্য ব্যক্তি ও সংস্থা। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণেই মুক্তির রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। প্রকৃতিকে সমৃদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা জানা নানা বিষয়ে জনসম্মুখে। এরই ধারাবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প 2025-এর অবতারণা। দিনব্যাপী বিচিত্র সব আয়োজনে ফুটিয়ে তোলা হয় দেশের নানা সমস্যা ও সম্ভাবনা চিত্র। জোর বার্তা দেওয়া হয় প্রাণ প্রকৃতি রক্ষা। নির্ধারিত আয়োজনে বক্তারা দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। মোটিভেশনাল ট্রেনিং সেশনগুলো হয়, যার মাধ্যমে আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আইডিয়া পাই এবং যেভাবে আমরা সমাজে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, সে এগিয়ে যাওয়ার কাজগুলো, সে ধাপগুলো আমরা এখান থেকে এসে জানতে পারি। লিও ইউথ ক্যাম্পটা আমরা কিন্তু লাস্ট 25 ইয়ার্স করে আসছি। তো আমরা চাই আমাদের তরুণরা বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যেন গড়ে তুলুক এবং বিশেষ করে প্রকৃতিকে যেন ভালোবেসে তারা নিজেদের গড়ে তোলে। সেজন্যই আমাদের কক্সবাজার আসা। লিওরা তরুণ, তারা আমাদের মাঝে 500 বেশি লিও যুক্ত হয়েছে। দেশের বাইরে থেকেও পার্শ্ববর্তী দেশ থেকে এসছে তারা। তো সব মিলিয়ে বিশেষ করে আমাদের দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি। ধন্যবাদ জানাই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, মুকিত মজুমদার বাবু ভাইকে, যেমন আমাদের মাঝে এসছেন এবং তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা সব পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা 53 বছর আগে যে দেশটা পেয়েছিলাম, সেই দেশটা কিন্তু দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে। আমরা এই দেশটাকে নানাভাবে অ্যাবিউজড করছি। আজকে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের।
আমরা বায়ু দূষণ বলি, মাটি দূষণ বলি, পানি দূষণ বলি, শব্দ দূষণ বলি, দূষণে কিন্তু জর্জরিত করে ফেলেছি আমরা এই বাংলাদেশটাকে। এই বিষয়গুলো আমরা কতটুকু প্রপারলি অ্যাড্রেস করতে পারছি। আমি যদি বলি সরকারিভাবেও হচ্ছে না, আমরা বেসরকারিভাবেও খুব বেশি করতে পারছি না। কিন্তু যারা তরুণ তারাই কিন্তু পারে, তারাই কিন্তু সবসময় পরিবর্তন এনেছে। আমি যদি ৭১ বলি, তার পরবর্তী ২০২৪ সালে যদি আমি বলি যে পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু ছাত্ররাই করেছে। তো সুতরাং তরুণরা কিন্তু সবসময় এগিয়ে এসছে পরিবর্তনের জন্য। এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই, আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি। ১৯১৬ সালে মেলভিন জনস কর্তৃক শিকাগোতে যাত্রা করা অরাজনৈতিক সেবামূলক সংগঠনটি প্রায় ১.৫ মিলিয়ন সদস্য নিয়ে বর্তমানে বিশ্বের ২০০ দেশে কাজ করছে। আলিমান রাজি, চ্যানেল আই, কক্সবাজার। দেশের দক্ষিণাঞ্চলে মাংস রান্নার ঐতিহ্যবাহী উপকরণ চুই ঝাল মশলা জাতীয় এই পণ্য রাজধানী সহ সারা দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। চাহিদা বাড়ায় চুই ঝালের বাণিজ্যিক চাষে যুক্ত হচ্ছেন অনেক উদ্যোক্তা। যশোর জেলার মনিরামপুরের ইফতেখার সেলিম অগ্নি তাদেরই একজন। চুই ঝাল উৎপাদন এবং এটিকে জনপ্রিয় করতে নিয়েছেন নানা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন শায়েখ সিরাজ। দক্ষিণাঞ্চলের চুই ঝালের স্বাদ ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন দিন বাড়ছে এর উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলায় ২০২২-২৩ অর্থ বছরে চুইঝাল উৎপাদন হয়েছিল ৫৭৬ টন। গত ৬ বছরে চুইঝালের উৎপাদন বেড়েছে ৩ গুণেরও বেশি। এই বিষয়টি মাথায় রেখে কৃষি উদ্যোক্তা ইফতেখার সেলিম অগ্নি চুইঝাল নিয়ে তার বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করছেন। বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে গড়ে তুলেছেন বিশাল চুইঝালের বাগান। এইখানে যে উৎপাদিত চুই, এই চুইটাই আমরা দেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমরা সরবরাহ করি। ১ কেজি চুই ঝালের দাম ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়। চুই ঝালের চাষ করতে গিয়ে অনুধাবন করেন ভালো চারার অভাব। ফলে যশোরের মনিরামপুরে নিজেই শুরু করেন চুই ঝালের চারার উৎপাদন। আমার ওখানে যেহেতু মাতৃ গাছ আছে ২২,৫০০, তো একটা গাছের থেকে একটা করে ডালও যদি আমি নেই তাহলেও আমার ১ লাখ চারা হয়ে যায়। তো বছরে ৫-১০ লাখ চারা করা তো আমার জন্য কোনো কঠিন কাজ না। চুইঝালকে দেশের সব অঞ্চলে পরিচিত করে তুলতে এবং স্বাদ সব মানুষের কাছে পৌঁছে দিতে পর্যটন নগরী কক্সবাজারে তিনি গড়ে তুলেছেন রেস্টুরেন্ট। এটা বেশি চাবাতে হবে, যত বেশি চাবাবেন তত বেশি ঝাল বের হবে। রসনা বিলাসে স্থানীয় ঐতিহ্যবাহী মশলা জাতীয় এই কৃষি পণ্যগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে এবং খাদ্যদ্রব্যে এই উপকরণগুলো ছড়িয়ে যাচ্ছে দেশব্যাপী। এটা অর্থনীতির একটা নতুন সম্ভাবনার খাত তৈরি হচ্ছে। উদ্যোক্তারা বলছেন শুধু দেশের ভেতরে নয়, চুই ঝাল সারা পৃথিবীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার হিসেবে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রয়োজন এর পৃষ্ঠপোষকতা। পর্যটন নগরী কক্সবাজার থেকে শায়েখ সিরাজ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ধানের বাজার দর ভালো থাকায় বোরো চাষে ঝুঁকছেন মৌলভীবাজারের কৃষক। গত বছরের চেয়ে এবার ২০০৫ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। নেত্রকোনার মগরা নদীর দখল দূষণ রোধে মানববন্ধন ও নাগরিক সমাবেশ হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস। এতে বক্তারা বলেন, নেত্রকোনা শহরের ভেতরে নদীটির ৩ কিলোমিটার অংশ দখল দূষণে বিপর্যস্ত। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে নাগরিক সমাবেশে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশবাদী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ সরকারের ছায়া দেখা যাচ্ছে বলে বিএনপির মন্তব্য, দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগ। 18 দিনের চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেলেন খালেদা জিয়া। তারেক রহমানের বাসায় থেকে পরবর্তী চিকিৎসা। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেয়া হবে না মন্তব্য। উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের পাশে থাকতে ইইউ এর প্রতিশ্রুতি, ভৌগোলিক কারণেই বাংলাদেশে বিনিয়োগে গুরুত্বারোপ। পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে অংশগ্রহণের আহ্বান। টেকসই অভিযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে তাগিদ। এবং দক্ষিণাঞ্চল থেকে চুইঝালের স্বাদ ছড়িয়ে পড়ছে সারা দেশে। বাণিজ্যিক চাষে তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।